হসপিটালের সকল বিল মিটিয়ে অপারেশন শেষ হলে তবে মায়ান ফিরে আসে। এতক্ষণ প্রিয়তাও মায়ানের সঙ্গে ছিল। দুজনে মফিজের বেডের দিকে আসতে লাগলে প্রিয়তা প্রশ্ন করে, চেনা নেই জানা নেই, আপনি এতগুলো টাকা দিয়ে দিলেন কেন? কারণ আমার টাকার চেয়ে ওনার হাজব্যান্ডের জীবন বাঁচানোটা বেশি জরুরি। আর কে বলেছে আমি ওনাকে চিনি না? কি বলেন, আপনি চেনেন ওনাকে? হ্যাঁ, প্রায় অফিস যাওয়ার পথে আমি ওনাদের দেখতাম রাস্তায় বসে ভিক্ষা করতে। ওনার হাজব্যান্ড ওনাকে অনেক ভালোবাসে। কখনো দুজনকে দুজনার থেকে আলাদা দেখিনি আমি। কখনো দেখতাম কড়া রোদে সেরাস্তাতার নিচে দুজনে বসে রুটি ভাগাভাগি করে খাচ্ছে, তো কখনো বৃষ্টিতে ভিজে একে অপরকে আগলে রয়েছে। এই যে যারা বলে অভাব এলে ভালোবাসার জানালা দিয়ে পালায়, আসলে সেসব ভালোবাসা নয়। ভালোবাসা মানেই তো বিপদে আপদে সবসময় সঙ্গীর পাশে থাকা, তাকে ভরসা দেয়া, সাহস যোগানো। আমি জাস্ট পৃথিবীর বুক থেকে সত্যিকারের দুজন ভালোবাসার পাখিতে হারিয়ে যাওয়ার হাত থেকে ক্ষণিক সময়ের জন্য বাঁচিয়েছি, এর বেশি কিছু না। প্রিয়তম মুগ্ধ হয়ে মায়ানের প্রতিটা কথা শুনল। লোকটার প্রতি এক নিমেষেই সম্মান বেড়ে আকাশচুম্বী হলো। জীবনে এমন একজন পজিটিভ মাইন্ডের মানুষ থাকলে আর কি লাগে, নাথিং এলস। ইদানিং প্রিয়তার সাথে মায়ানের সখ্যতা বেড়েছে, মূলত মফিজ আর তনিমার বিয়ে নিয়েই দুজনের মধ্যে কথা বলার সূচনা হয়েছে। এরপর বিষয়টা ধীরে ধীরে গভীরে যাচ্ছে। এর বিন্দুমাত্র খবর পিহু জানে না। পিহুর পরীক্ষা চলায় কদিন খুবই ব্যস্ততার মধ্য দিয়ে গেছে। যত যাই হোক, পরীক্ষায় ফেল করলে বিষয়টা খারাপ দেখায়, তাই তো দায়ে পড়ে পিহু পরীক্ষার আগের রাতে বিদ্যাসাগরের মতো পড়ে পরীক্ষা দিয়ে আসে। রেজাল্টও মোটামুটি ভালোই আসে বলা যায়। কথা বলার এক পর্যায়ে প্রিয়তা জিজ্ঞেস করে, আপনি কি চাকরি করেন, বেতন কত? মায়ের মনে মনে বলে, ঠিক বেতনে চলে এসেছে। পাখি দেখি বহু দূরের চিন্তা করে, নিশ্চয়ই ভাবছে বিয়ের পর আমি ওকে খাওয়া পড়াতে পারবো কি না। চুপ হয়ে গেলেন যে। মায়ের হেসে বলে, না না, প্রশ্নটা কি একটু বেশি পার্সোনাল হয়ে গেল? আরে না, তোমাকে না বললে আর কাকে বলবো? কি চাকরি করি এটা বড় বিষয় না, বিষয় এটাই যে বউ পালার মতো টাকা আমি রোজগার করি। আপনি দেখি 2 লাইন বেশি বোঝেন। মেয়েরা কি সবসময় চাকরি দেখে নাকি? অবশ্যই খালি পকেটে প্রেম হয়, বিয়ে নয়, বুঝলে? যদিও এখন প্রেম করতে খরচা আছে, রিক্সা ভাড়া দিতে দিতে নিজেরাই রিক্সা চালানোর উপক্রম হয়। সে যাই হোক, আমার আর কি সোজা বিয়ে করে ফেলবো? অন্য কাউকে পেলে পুষে আমার কী লাভ? তার চেয়ে আমার বউ হবে, তাকেই পালবো। অন্যের বউ পালা মানে? আরে যারা প্রেম করে, কয়েকজনের একই মানুষের সাথে বিয়ে হয় তুমি বলো? বেশিরভাগ প্রেম করে নিজের পছন্দে, আর বিয়ে করে বাপ মায়ের পছন্দে। মাঝখান থেকে অযথা অন্যের বউ পাহারা দেওয়ার কোনো মানে নেই। মায়ানের কথায় প্রিয়তা খিলখিল করে হেসে উঠল। মায়ান বুকে হাত দিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল। মেয়েটার হাসিও দেখি মারাত্মক। মায়ানের জানাই না ছিল এটা। তুমি তোমার কথা বলো। কি কথা? কেউ আছে নাকি? না মানে পছন্দের? প্রিয়তা অপ্রস্তুত হয়ে পড়ে, ঋণ নিয়ে বলে, জি না, আমার এসব প্রেম টেম পোষায় না, ভয় লাগে। বাহ, আমাদের মেন্টালিটি দেখি মিলে গেল। কোথায় মিলল? এসব বাদ। আমাদের এখন তনিমা আর মাহফুজ ভাইয়ার বিষয়টা নিয়ে ভাবা উচিত। কি ভাববো? আরে তনিমার চাচা বিয়ের জন্য প্রেশার দিচ্ছে, বুঝতেই পারছেন ওর বাবা মা নেই। চাচার কাছে মানুষ, বিয়ে দিতে পারলে ওনারাও দায়মুক্ত হতে পারেন। তো এত কাহিনী করছেন। আমি এতে শুনেছি ছেলেটার বাবার থেকে তনিমার চাচা অনেক টাকা ঋণ নিয়েছে, যার ফলস্বরূপ টাকা শোধ করার পরিবর্তে তনিমাকে বিয়ে দিতে চাইছে। তনিমাও তো মুখ ফুটে কিছু বলতে পারবে না। আপনি মাহফুজ ভাইয়ের হয়ে ওর চাচার কাছে বিয়ের প্রস্তাব দিতে পারেন, আর দেরি করা ঠিক হবে না। তুমি যখন বলছো তখন একটু ভেবে দেখা যাক। তবে মফিজের বিয়ে হয়ে গেলে আমার কি হবে? এতদিন দুজনে একসঙ্গে থাকলাম, না মানে বুঝতেই পারছো। মফিজ আমার সহকারী কম, ভাই বেশি। ওর বিয়ে হয়ে গেলে তো আমি একা হয়ে যাব। প্রিয়তা ঠোঁট টিপে হেসে বলে, অন্যের বিয়ের ব্যবস্থা করলে নিজের বিয়েও জলদি হয়ে যাবে। ঠিক বলছো তো।
100%। আচ্ছা ঠিক আছে, কালই যাব মফিজে শ্বশুর বাড়ি। ঠিক আছে, এখন রাখছি। প্রিয়তা ফোনটা রেখে রুমে আসতেই দেখে তনিমা নাক টেনে টেনে কান্না করছে। ওর ঠিক পাশে পিহু সরু চোখে তাকিয়ে আছে। কি হয়েছে? মরা কান্না কাঁদছিস কেন? আহা পিহু, তুইও না, কেউ কাউকে এভাবে বলে? আমি বলি? আমি বেশ বুঝতে পারছি তোরা দুটোতে মিলে আমার থেকে নিশ্চয়ই কিছু লুকাচ্ছিস। কি লুকাবো? থতমত গলায় বলল প্রিয়তা। তনিমার ফ্যাস ফ্যাস করে কান্না করে দেখে পিহু ধমক লাগিয়ে দিল, চুপ কর। তখন থেকে ফ্যাস ফ্যাস করেই চলেছে। কি হয়েছে বল, নয়তো বাইরে যা সিসকাদুনে, আমার দু চোখে সহ্য হয় না। প্রিয়তা তনিমার পাশে বসলো, গায়ে হাত বুলিয়ে নরম গলায় বলে, কি হয়েছে তনু, আমাকে বল। তনিমা ভ্যা করে কেঁদে উঠল। পিহু বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলে, চাচা কাল সকালেই বাড়ি যেতে বলেছে। যাবি যা, এতে এত কান্নাকাটির কি আছে? আমি জানি আমি গেলে ওরা আমার বিয়ে দিয়ে দেবে। আমি এখন বিয়ে করব না। কেন বিয়ে করবি না? বয়স তো কম হলো না? আমার বাপ মা বিয়ে দিতে চাইলে আমি আগেই বাড়ির দিকে রাস্তা মাপতাম। তোর তো তবুও কিছু বলা লাগছে না। আহ পিহু, তুই থামতো, যা এখান থেকে। তোদের যা ইচ্ছে কর, গেলাম আমি। পিহু হাফ ছাড়ল। প্রিয়তা সতর্ক গলা জিজ্ঞেস করে, ম্যাটার কি খুব বেশি সিরিয়াস? চিন্তা করিস না, আমি ওনার সাথে কথা বলেছি। কালই মাহফুজ ভাইকে নিয়ে তোর চাচার বাড়িতে যাবে তোদের বিয়ের কথা বলতে। উনি কে? বুঝতে না পেরে প্রশ্ন করলো তনিমা। প্রিয়তা কিছুটা লাজ্জিকতা মিশিয়ে বলে, মায়ান। তনিমা তরাক চোখে তাকে জিজ্ঞেস করে, এই প্রিয়, এমন লজ্জা পাচ্ছিস কেন? এ তো অসুবিধার কথা নয়। তুই কি মায়ান ভাইয়ের প্রেমে টেমে পড়ে গেলি নাকি? প্রিয়তা হেই হেই করে বলে, আর না, এমন কিছু না। তনিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, না হলেই ভালো। পিহু কিন্তু ছেড়ে কথা বলবে না, এটা মনে রাখিস। তা কেন? আব্বু আম্মুরও তো লাভ ম্যারেজ, তাহলে পিহুর এত প্রেমের সমস্যা কেন? তোর বোন, তুই ভালো জানিস। ওর ভাষ্য মতে প্রেম ভালোবাসা বলে কিছু হয় না, এগুলো আজাইরা সময় নষ্ট করা। আর আগের দিন প্রেম বিয়ে মজবুত ছিল। বর্তমান সময়ে প্রেম মানেই অশ্লীলতা। প্রিয়তা বিড়বিড় করে বলে, উনি এমন নন। কিছু বললি? কই না তো। আচ্ছা কালকে তাহলে তুই আমার সাথে যাবি। আমি? পিহুকে কি বলবো? আমি জানি না, তুই আমার সাথে যাবি, ব্যাস। প্রিয়তা আস্থা ফাঁসাদে পড়েছে। এখন পিহুকে কি বলে ম্যানেজ করবে ও? কি চাই? তনিমাদের বাড়িতে যাব, ওর বিয়ে। তুই কেন যাবি? বারে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে আমি থাকবো না তা কি হয়? বিয়েতে এখনো ঠিক হয়নি। মাঝখান থেকে তনিমা বলে ওঠে, হয়ে যাবে। আমি জানি চাচা আমাকে বিয়ের জন্যই ডাকছে। আমার একা যেতে ভয় লাগছে রে পিহু, প্রিয়তা নিয়ে যেতে দে না প্রিয়কে। ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি। কি কেন মানে? তোর না একা যেতে ভয় লাগছে? এত দূর মানে তো রাতে থাকতে হবে। বিয়ে হলে আরও 2-3 দিন এক্সট্রা থাকা লাগবে। আমি কি আমার বোনকে একা ছাড়বো নাকি? তাই আমিও যাব। প্রিয়র বিয়ে হয়ে গেলে তখন তুই কি করবি? ওর শ্বশুরবাড়িতেও চলে যাবি, নাকি প্রিয়র দেবরকে বিয়ে করে ওইখানেই পার্মানেন্টলি থাকার ব্যবস্থা করবি? প্রয়োজন পড়লে তাই করতে হবে। আপাতত তুই নিজের চিন্তা কর, আমি রেডি হয়ে আসছি, ওয়েট। প্রিয়রে এবার কি করব? যাক, ভালোই হলো। পিহু থাকলে তোর বিয়েটা আটকানো সহজ হবে। আমি তো কিছু করতে পারতাম না। এরপর তো সবটা জেনে যাবে, তখন আমার কি হবে? জেনে যাক। তোর তো বিয়ে আটকানো নিয়ে সমস্যা, ওইটার সমাধান হলেই হলো। আর আমার মনে হয় না তোরা প্রেম করিস, বিয়ে করতে চাস জেনে পিহু কিছু করবে। আর কেনই বা করবে? তুই অ্যাডাল্ট, বিয়েটা তোর মর্জিতেই হবে, তাই না? আর বাকিটা আমি ওকে বুঝিয়ে বলবো, তুই চিন্তা করিস না। চলবে মফিজ, তৈরি হয়ে নে, তোকে শ্বশুরবাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি। কার শ্বশুরবাড়ি? আমার না আপনার? দূর বেটা, আমার শ্বশুরবাড়ির রাস্তায় তো চিনি না। আপাতত তোর শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসি। আপনি যে কখন আমার কথা বলেন আর কখন নিজের কথা বলেন, সেটাই তো বুঝতে পারি না। তো কিছু কি ভেবেছেন? কোন বিষয়ে? মফিজ চমকিত হয়ে অসহায় গলায় ডাকে, স্যার, আমার প্রেমের নাইয়া কিন্তু আপনার হাতে। এভাবে বলবেন না। মায়ের মফিজের পিঠ চাপড়ে বলে, চাপ নিস না, তোর প্রেমের নাইয়া আমি ডুবাবো না, ঠিক পার লাগিয়ে দেব। চল এখন। আমি জানি আপনি মির্জাফর, তবু আমি সিরাজের মতো আপনার উপরে বিশ্বাস করলাম।
মীর জাফর হয়ে পলাশির যুদ্ধে সিরাজকে হারিয়ে দিয়েছিল। আপনি আবার আমার সাথে তেমন কিছু করবেন না যেন। মীর জাফর যখন বলেছিস তখন তার মান রাখতে হবে না। শালা আমি কি ভিলেন? হিরো আমি হিরো। এরপর কিন্তু শ্বশুরবাড়ি না গিয়ে হবু বউয়ের বিয়ে খাইয়ে নিয়ে আসবো বলে দিলাম। সরি স্যার, আপনি তো হিরোই। স্লিপ অফ টাং হয়ে গেছে, মাফ করে দিন। আচ্ছা হয়েছে, চল এবার। পাখিটাকে দেখার জন্য মন আকুপাকু করছে। মফিজ চোরা চোখে তাকিয়ে ঠোঁট নেড়ে নিঃশব্দে বলে, ওরে ব্যাটা খচ্চর, এই ছিল তোর মনে? তাই তো বলি এত তাড়াহুড়ো করছে কেন? দেখে তো মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ডের না, ওনার গার্লফ্রেন্ডের বিয়ে। আমার চেয়ে চিন্তা ওনারে বেশি দেখছি। যা জলদি। আচ্ছা যাচ্ছি। আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, আরে শালির চোখে ফাঁকি দিয়ে পাখি তোমায় নিয়ে যাব বউ বানিয়ে। আরে শুনবো না তো শালির বারণ, মানব না তো কোনো শাসন, বিয়ে আমি করেই ছাড়ব। মায়ান ভ্যান গাড়িতে বসে পা দুলাতে দুলাতে গান গাইছে। মফিজ টিপ্পনি কেটে বলে, স্যার বিয়ে আমি করতে যাচ্ছি, আপনি নন। আমিও বিয়ে করব মফিজ, খুব জলদি করব। তখন দেখবি শালির মুখটা কেমন ফুলের ঢোল হয়ে থাকে। আমি শালির ঢোল মুখে কাঠি দিয়ে ঢোল বাজাবো, আর ডাংডুম ডাংডুম ঢোল বাজে শালি মুখে। স্যার ভয় পাচ্ছিস কেন? আপনার শালি। আরে ও কোথা থেকে আসবে? আরে স্যার দেখুন সামনেই তো দাঁড়িয়ে আছে। কি বলিস? মায়ান লাফিয়ে ভ্যান থেকে নামলো। প্রিয়তা, পিহু, তনিমা এইমাত্র বাড়িতে প্রবেশ করছে। দুটো বোনকে একত্রে দেখে মায়ান ভয় ঢোক গিলল। পিহু আসবে এটা প্রিয়তা ওকে আগে জানায়নি। চলেন স্যার পালাই। পিহু ম্যাডাম দেখলে দুজনেরই কেল্লা ফতে। আরে রুখ, তুই না বিয়ে করতে এসেছিস? আজ এখান থেকে গেলে তনিমা তোর হাত থেকে গেল। ছাগল একটা, তো ভয় পেলে প্রেম করতে কে বলেছিল? স্যার কি আপনি কি ভয় পেয়েছেন? মায়ান বেশ ভাব নিয়ে সিনা চওড়া করে দাঁড়িয়ে বলে, মহাপুরুষেরা কখনো ভয় পায় না, তারা বিপদের সামনে বুক টান করে দাঁড়িয়ে থাকে। তাহলে আপনার হাঁটু কাঁপছে কেন? মায়ান ফিসেল হেসে হাঁটুর দিকে তাকায়। মুখে যত বড় কথা বলুক না কেন, সত্যি বলতে পিহুকে দেখলেই ওর ভয় লাগে। এই বুঝি ওর হব হব প্রেমটা পিহুর জন্য ভেঙে গেল। আরে না এমনি, তুই ভেতরে চল, দেখি কি অবস্থা। পিহু রুমে ঢুকতেই একজন মহিলা ছো মেরে তনিমাকে নিয়ে ভেতরে ঢুকলো। চাচি তুমি এখন আসা লাগে তোর? কইছিলাম না জলদি আইতে, ছেলের বাড়ির লোক বৈশা আইছে। যা শাড়ি পিন্দায়। পিহু উকি দিয়ে দেখলো ক্যাবলাকান্ত টাইপের ছেলে, তার দুই পাশে বসা দুইজন মাঝবয়সী মহিলা আর একজন পুরুষ, সঙ্গে দুইটা বাচ্চাও আছে। তনিমার চাচা চাচি দেখছি সব আগে থেকে রেডি করে রেখেছে। তনিমাকে সাজিয়ে গুছিয়ে পাত্রপক্ষের সামনে বসানো হলো। তনিমা ভয়ে ভয়ে পাত্রপক্ষের সামনে বসলো চুপচাপ। পিহু সবটা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছে। এসব কি হচ্ছে রে? মনে হয় এরাই ছেলের বাড়ির লোক, তনিমাকে দেখতে এসেছে। তনিমার চাচি পিহু আর প্রিয়তাকে সাইডে নিয়ে যায়। তোমরা বাপু এইখানে বসো গিয়া, যা সুন্দর দেখতে, আমাগো মাইয়ের বিয়া ভাঙবার আইসনি, সাইড হও। পিহু কিছু বলতে যাবে কি প্রিয়তার ফোনে মেসেজ এলো। প্রিয়তা পিহুকে নিয়ে তাড়াহুড়ো করে বাইরে বের হয়। সামনেই মায়ান মফিজ দাঁড়িয়ে আছে। পিহু মায়ানকে দেখে বিস্ময়ে চিল্লিয়ে ওঠে, তুমি এখানে? মায়ান ফিসেল হেসে বলে, বিয়ে করাতে এসেছি। মফিজ আসছে না ওর? আবার আমার বিয়ে ভেবো না, হে হে হে। হোয়াট? প্রিয়পু এসব কী হচ্ছে? তনিমাকে ছেলেপক্ষ দেখতে এসেছে, আর এখন এই নমুনা দুটো এসে হাজির হয়েছে। তোরা নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছিস তাই না? জলদি বলে ফেল। প্রিয়তা ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে বলে, আসলে বনু তুই রাগ করিস না, ঠিক আছে? মাহফুজ ভাইয়া তনিমাকে ভালোবাসে, তনিমাও মাহফুজ ভাইয়াকে ভালোবাসে, তাই এখানে এসেছে তনিমাকে বিয়ের প্রস্তাব নিয়ে। আরে বাহ, তোরা দুটো তো সুপার ওস্তম বের হলি। আমার নাকের নিচে থেকে প্রেম চলছে দুটোর, আর তুই তাতে মদত দিচ্ছিস। আপু তুই, আমার বিশ্বাস হচ্ছে না। প্রিয়তা দুঃখিত মুখে বলে, সরি বনু, প্রিয়তা বলতে নিষেধ করেছিল, আর তুই তো এসব পছন্দ করিস না, তাই তোরা ভাববি আমাকে টুপি পরিয়ে বিয়েটা দিয়ে দিতে পারবি, তাই তো? মায়ান প্রিয়তার মলিন মুখটা দেখে ব্যথিত হলো। আগ বাড়িয়ে পিহুকে বলে, তুমি তো আচ্ছা তেরামে শালি, প্রেমে তোমার এত অ্যালার্জি কেন শুনি? এই খচ্চর ভিলেন একটা, মুখ সামলে কথা বলবে, নয়তো ঘুষি দিয়ে মুখ ভেঙে রেখে দেব। পিহু তেরে যেতেই প্রিয়তাকে ধরে ফেলে, কি করছিস? আমরা তনিমার চাচার বাড়িতে আসি, ভুলে গেলি?
লোকে দেখলে কি বলবে বলতো? যা বলার বলবে, আমি লোকের ধার ধারি না। শোন না বনু, তনিমার বিয়েটা ভেঙে দে। আমাকে কেন বলছিস? আছে না তোর মায়ান রেজা, তাকে বল। তোর মায়ান রেজা বলে। মায়ান দাঁত বের করে হাসে, মনে মনে বলে, এতদিনে শালিটা বুঝলো আমি আসলে ওর বোনের জন্যই পয়দা হয়েছি। আহা, শালির মুখের প্রথম মধুর বাণী, তোর মায়ান রেজা। ইস, আজকে বাপের দেয়া নামটা আমার সার্থক হলো। এভাবে বলিস না প্লিজ, তনিমার চাচিকে আমার মোটেও সুবিধার লাগেনি। আমি তনিমার থেকে শুনেছি ওনারা বিয়ে দেওয়ার জন্য তনিমাকে ফোর্স করছে। কিছু একটা কর বনু, তনিমা এই বিয়েটা করতে চায় না, ও মাহফুজ ভাইকে ভালোবাসে। দেখ বনু, ভুলে যাস না আব্বু আম্মুর কিন্তু লাভ ম্যারেজ সবাই খারাপ হয় না। মায়ের লাফিয়ে উঠে বলে, কি শ্বশুর শাশুড়িকেও পটিয়ে বিয়ে করেছে? পিহু প্রিয়তা তরাক চোখে মায়নের দিকে তাকা। মায়ন ক্যাবলা হেসে মাথা চুলকে বলে, মুখ ফসকে বেরিয়ে গেছে, হি হি হি। বিড়বিড় করে বলে, মেয়ে দুটো প্রেমের প্রোডাক্ট, অথচ আমার বেলায় যত দোষ মায়ান রয়েছে। যাক, শ্বশুর যখন প্রেম করে বিয়ে করেছে তখন আমার রাস্তা ক্লিয়ার। শালি যাই বলুক, শ্বশুর ঠিক মেনে নিবে। এতক্ষণে প্রিয়তা পিহুকে বুঝিয়ে রাজি করিয়ে নিয়েছে। বোনের ঘ্যান ঘ্যানানি শুনে পিহু এক পর্যায়ে রাজি হয়ে গেল। মফিজ খুশি হয়ে গেল। মায়ানের ওপরে ওর বিন্দুমাত্র ভরসা ছিল না। পিহুর পায়ের কাছে লুটিয়ে পড়ে বলে, ধন্যবাদ ম্যাডাম, প্লিজ আমার প্রেমে নাইয়া এবারের মতো পার করিয়া দিন। আমার শেষ ভরসা আপনি। পিহু নাক সিটকে বলে, তনিমা শেষ পর্যন্ত প্রেম করার জন্য এই নমুনাকেই পেল। ওরা ভেতরে আসতে দেখে তনিমা কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে। সঙ্গে আসা দুজন মহিলা ওর চুল খুলে কতটুকু লম্বা সেটা মাপছে। দেখি মেয়ে সোজা হয়ে দাঁড়াতো, পা থেকে হিল জুতো খোলো দেখি। হিল পরা থাকলে বেটেকেও লম্বা লাগে। আপা, গায়ের রং তো? আরেক মহিলা তনিমার গাল আঙুল দিয়ে ডলে দেখে। গলা পিঠে ডলে ডলে পরীক্ষা করে সত্যি ফর্সা নাকি মেকআপ করেছে। এখনকার মেয়েরা আটা ময়দা মেখে পাত্রপক্ষের সামনে আসে, দেখলে বোঝার উপায় নেই মেয়ে কালো না সাদা। আপা, পানি দিয়ে চেক কর। মহিলারা সত্যি সত্যি পানি নিয়ে আসলো। তনিমার আঙুলের গিটে পানি দিয়ে ধুয়ে দেখে। দেখি পা দেখাতো, পা দেখলে বোঝা যাবে আটা ময়দা নাকি সত্যি ফর্সা। তনিমা এবার কেঁদে ফেলে। মহিলাটা তনিমার শাড়ি উঁচু করতে লাগলে পিহু এগিয়ে সোনার হাত ধরে ফেলে। এতটাই শক্ত করে ধরেছে যে মহিলাটার হাত ব্যথা করছে। প্রিয়তা এসে তনিমাকে আগলে নেয়। এতগুলো পরপুরুষের সামনে একজন মহিলা কিভাবে আরেকটা মেয়েকে এভাবে বিবস্ত্র করতে পারে প্রিয়তার বুঝে আসে না। আর ওর চাচি বা কেমন মানুষ? তুমি কি মেয়ে? হাত ছাড়ো। পিহু চোয়াল শক্ত করে বলে, মেয়ে তো অনেক চেক করলেন, সাদা না কালো, লম্বা না বেটে, এবার আমরা একটু ছেলে চেক করি। কি ক? এই ভিলেন। মায়েন এগিয়ে এসে হাজিরা দিল। জি শালি, কাজে লেগে পড়। তার বলতে চেকিংয়ে আমি এক্সপার্ট, আই মফিজ। এবার মায়ান আর মফিজ ছেলেটাকে চেপে ধরল। নাম কি তোর? শরীফুল, তবে বাড়ির সবাই ডাকে শেহজাদা। মায়ান দাঁত কিরমির করে বলে, শেহজাদা না হারামজাদা? সে যাই হোক, চুপ করে দাঁড়া। মফিজ, মাপ দে তো। মফিজ ছেলেটার পাশাপাশি দাঁড়ালো। মায়ের মুখ বেঁকিয়ে বলে, ফেল। মফিজ, তোর থেকে বেশি লম্বা, গায়ের রং দেখি। মায়ান ছেলেটার হাতে এগিয়ে দিল। এত ডলা, শক্তপোক্ত হাতের ডলা খেয়ে চামড়ি উঠে যাওয়ার মতো ব্যথা পেয়ে ছেলেটা চিল্লিয়ে ওঠে। মায়ান মফিজকে আদেশ করে, গরম পানি নিয়ে আয় তো। এখন তো আবার ওয়াটারপ্রুফ মেকআপ বের হয়েছে, গরম পানি আর ঝামা দিয়ে ডলে দেখতে হবে চামড়া সাদা না কালো। গরম পানি আর ঝামার কথা শুনে ছেলেটা ভয় আটকে ওঠে। ছুটে পালাতে চাইলে মায়ান ওর লুঙ্গি ধরে ফেলে। পরক্ষণে হে হে করে হেসে উঠে বলে, কি বাটা, তুই তো এখনো শিশু পেয়ে, আগে পুরুষ হয়ে আয়, তারপর বিয়ে করার চিন্তা ভাবনা করিস। পিহু মহিলাটির উদ্দেশ্যে বলে, বিয়ে করার জন্য একটা বাচ্চা ধরে নিয়ে এসেছেন আপনারা। 999-এ কল করে বিষয়টা জানাতে হবে। একটা শিশুকে জোর করে বাল্য বিবাহ দেয়া হচ্ছে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে তো এই অন্যায় মেনে নেওয়া যায় না। পিহুর কথা শুনে মফিজ তড়াক করে তাকায়, মনে মনে বলে, মেড ফর ইচ আদার। মায়ান স্যার ওনার শালি, খাপে খাপ মিলে গেছে, কথার কি লজিক। শিশুবেলায় ছেলেটা ভীষণ লজ্জা পেয়েছে। লজ্জার চোটে লঙ্গি তুলে দিল একদৌড়। মনে হয় না এদিকে আর ফিরে তাকাবে। ছেলের বাবা তনিমার চাচির উদ্দেশ্যে বলে, আপনারা আমাদের ডেকে এনে অপমান করলেন তো ভুলে যাবেন না, 1 লক্ষ টাকার ঋণ আছে, তার উপর সুদ। আমি কড়াই গন্ডায় সবটা বুঝে নেব। আবে যা ভাগ।
লোকগুলো রাগে বাড়ি ছেড়ে যেতেই তনিমার চাচি তনিমার চুল টেনে ধরে বিশ্রী গলায় গালাগালি দিয়ে বলে, মা বাপকে খাইয়ে মন ভরনি তোর, এখন আমা করে খাইতে চাস? তোর চাচাকে কতবার বকাইছি আপরটা বিদায় করতে, দুধ কলা দিয়ে কালসা পুষেছে, দিল তো মুখে ঝামা ঘষে, আল্লাহ গো এখন আমার কি হবে গো, বাড়িটা বসি বেচায় লাগবো গো। মায়ান তনিমাকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে দাঁড়ালো। তনিমার চাচিকে শাসি বলে, ওর থেকে দূরে থাকবেন, আর একবার ওর গায়ে হাত তুললে আমি ভুলে যাব আপনি একজন মহিলা মানুষ। ও বাবা গো, এই কি ডাকাত আনছে গো, এই মাইয়া কারা এরা, দল আনছিস তুই, আমগনো মারবার চাস? কি হচ্ছে এসব কারা? আপনি তনিমার চাচা? হ্যাঁ, ওর নাম মাহফুজ, তনিমাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে চায়। আমরা এখানে তনিমার হাত চাইতে এসেছি। অসম্ভব, আমি তো বিয়ে ঠিক করে রেখেছি। তুমি আইছো, এই মাইয়া তো আমাগো মারবার আইছে, জানে না মাইরা ভাতে মারবো, ওরা চইলা গেছে, যাওয়ানোর সময় হুমকি দিছে টাহা সব ফেরত দেওয়ান লাগবো। দেখুন, আমি তনিমাকে ভালোবাসি, তনিমাও আমাকে ভালোবাসে, আমি আজই ওকে এখান থেকে নিয়ে যাব। আর আপনারা যেহেতু ওকে মানুষ করেছেন, তাই আমি চাই না আমার স্ত্রী সারা জীবন কারো ঋণের বোঝা বয়ে নিয়ে বেড়াক, তাই আমি আপনাদের সব ঋণ শোধ করে দিতে চাই। মফিজের সিদ্ধান্তে মায়ান বেশ খুশি হলো, কিন্তু তনিমা অবাক হয়। এত টাকা তুমি কেন দিবে? কারণ তুমি এখন আমার দায়িত্ব, আমি কখনোই চাইব না তুমি এই নরকে দ্বিতীয়বার ফিরে এসো। আমি তোমার শিকড় সমেত তোমাকে নিয়ে যেতে চাই তনিমা। তুমি কি আমার সাথে থাকতে পারবে না? আমরা দুজনেই তো অনাথ, আমরা কি একে অপরের সাহারা হয়ে থাকতে পারবো না? মফিজের কথায় সবাই ইমোশনাল হয়ে পড়েছে, শুধু পিহু বাদে। ওর কাছে সব ফিল্মি ডায়লগ ছাড়ার কিছুই নয়। মায়নকে ধমক দিয়ে তনিমার হাত ধরে বলে, অনাথ হবি তুই শালা, তনিমা আমার বোন, ও কেন অনাথ হতে যাবে? এখন চল এখান থেকে, আর ভালো লাগছে না, দাঁড়াও। আমি ঋণের দায়ে পড়ে আর বউয়ের প্ররোচনায় তনিমার বিয়ে ঠিক করেছিলাম, এখন তোমরা যখন একে অপরকে ভালোবাসো, আমি বাধা দেওয়ারকে? শুধু চাইবো আমার মেয়ে আমার বাড়ি থেকে বধূ সেজে বিদায় নিক। এটা তো ওরও বাপের ভিটা, কিরে মা, আমার আবদারটা রাখবি না? তনিমা ফুপি ওঠে, মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। মায়ান সঙ্গে করে কিছু টাকা নিয়ে এসেছিল, ওইগুলো দিয়েই বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়। না কোনো অনুষ্ঠান, না লোকজন, গায়ে হলুদ এসব ছাড়াই কাজী ডেকে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করা হয়। মায়ান তনিমার চাচার সাথে গিয়ে মফিজের জন্য পায়জামা, পাঞ্জাবি আর তনিমার জন্য শাড়ি কিনে এনেছে। সাদামাটাভাবে তনিমাকে সাজিয়ে নিয়ে আসা হলো। কাজী উপস্থিত লোকজনকে সাক্ষী রেখে ওদের বিয়ে পড়ায়। সাক্ষীর জায়গায় মায়ান প্রিয়তা সাইন করলো। মায়ান সাইন করে কলমটা পিহুর হাতে গুজে দেয়, মজার ছলে বলে, শুভ কাজে না বলতে হয় না শালি, রাগ করো না, সাইনটা করে দাও। পিহু কিছু বলল না, চুপচাপ কলমটা নিয়ে সাইন করে দিল। পিহু সাইন করে দেখে তনিমা খুবই খুশি। যেহেতু রাত হতে চলেছে, তাই আজকের মতো সবাইকে থেকে যাওয়ার জন্য তনিমার চাচা জোর করলো। মায়ানও না করেনি, এই সুযোগে প্রিয়তার সাথে কিছুটা সময় কাটানো যাবে। রাতে খাবারের জন্য তনিমার চাচি ডাকতে এলো। টেবিল ভর্তি খাবার আর তনিমার চাচির ভালো ব্যবহার দেখে মায়ান যেন আকাশ থেকে পড়লো। এত সেন্স কেমনে কি? টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। কথাটা মন্দ বলনি শালি, তাই তো দেখছি। ডোন্ট কল মি শালি। শালি 100 বার বলবো শালি। অমনি পিহু প্লেটের ডিমটা মায়ানের দিকে ছুঁড়ে মারে। মায়ান ডিমটা ক্যাচ করে মুখে পুড়ে দিল। লস প্রজেক্ট শালি, ডিমটা আর ফেরত পেলে না। পিহুর আগে ফুঁসতে লাগলো। প্রিয়তা মুচকি হেসে প্লেটের ডিমটা পিহুর প্লেটে তুলে দেয়। রাগ করিস না পিহু, খাবো না আমি। পিহু রাগ করে উঠে গেল। সেই সাথে প্রিয়তারও মন খারাপ হয়ে যায়। মায়ান ওর মলিন মুখটা দেখে বলে, সরি, আমি গিয়ে শালিকে নিয়ে আসছি। লাভ নেই, ও অনেক বেশি রাগী আর জেদি। আমার সাথে ওর কিসের শত্রুতা আমি জানি না। আপনার সাথে ও আপনাকে পছন্দই করতে পারে না। আরে তুমিও কি আমাকে পছন্দ করো না? পিহু গাল ফুলে একা একা বসেছিল। তখনই মায়ান ওর পাশে এসে বসে। পিহু মায়ানকে দেখে বিরক্ত বোধ করলো। তুমি এখানে কি করছো? বাপরে, এক পিস ডিম খেয়ে নেওয়ায় এত রাগ? আচ্ছা রাগ ছাড়ো, এটা নাও। মায়ান ছোট্ট খাঁচায় একটা মুরগির বাচ্চা পিহুর দিকে এগিয়ে দেয়। এটা কি? কেন মুরগির বাচ্চা? আমি তোমার ডিম খেয়েছি, বিনিময়ে মুরগি দিলাম। এটা বড় হবে, এরপর হালি ডিম দেবে, ডিম থেকে বাচ্চা হবে, তুমি তখন মুরগির ফার্ম খুলে ফেলতে পারবে। তখন তো ডিমের অভাব হবে না। তুমি সকাল সকাল শুধু ডিমই খাবে। ডিম পোচ, ডিম ভাজি, ডিম কারি, ডিমের ভুনা, ডিমের কোরমা, ডিম বিরিয়ানি, ডিম। স্টপ। উফ, তুমি এত বেশি কথা বলো, মাথা ধরে গেল।
আমার। আর তোমার কি মনে হয় প্রত্যুষের রহমান সামান্য ডিমের জন্য মন খারাপ করবে? তাহলে তোমাকে কেন বলবো মানে? আর আমি তোমার একমাত্র দুলাভাই, আমাকে না বললে কাকে বলবে? মুখ সামলে কথা বলো। আর দিবা স্বপ্ন দেখা ছেড়ে দাও। প্রিয় নই আমি যে তোমার লুতুপুতু কথায় গলে যাব। তার মানে তুমি বলতে চাইছো তোমার বোন ধীরে ধীরে আমার উপরে নরম হচ্ছে? এই বল না আমার প্রেমের কি খবর, কাজ হবে তো নাকি? পিহু মায়ানের অত্যাধিক আগ্রহ দেখে চোখ রাঙালো। মায়ান হেসে উঠে চুপ হয়ে যায়। পিহু আবার মুখ লটকালো। সামনের সপ্তাহে পিয়ালি ওদের বাড়ি যেতে বলেছে। পিহু এখন বাড়ি যেতে চাইছে না। বাড়ি গেলেই তো আপরটার মুখ দেখতে হবে। উফ, অসহ্যকর লাগছে। মায়ান পিহুর পাশে চুপচাপ বসে আছে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। গ্রামের প্রকৃতি মনোমুগ্ধকর হয়, পিহু তা জানে। কিন্তু মায়ানের এটা প্রথম এক্সপেরিয়েন্স। ঠান্ডা হয়, বসে থাকতে খারাপ লাগছে না। ব্যাস, শালির জায়গায় বউটা থাকলে জমে যেত। আকস্মিক পিহুর ঠোঁটের কোণে হাসি খেলে গেল। চোখ চকচক করছে। মায়ান ওর চোখের দিকে লক্ষ্য করে। সামনের দিকে তাকায় জোনাকি পোকা উড়ে যাচ্ছে। এটা দেখে পিহু খুশি হয়ে আসছে। মায়ান বিড়বিড়িয়ে বলে, শালির মধ্যেও রোমান্টিকতা আছে, কিন্তু শক্ত শামুকের খোলসে মোড়ানো রয়েছে। কি আর করার, বউয়ের একমাত্র বোন মন খারাপ করে থাকলে বিষয়টা ভালো দেখায় না। পিহু, আপু বল, তনিমার বাসর সাজাতে হবে। বাসরের কথা শুনে মায়ান খুশি হয়ে গেল। পিহু সরু চোখে তাকাতেই মায়ান জোর করে হেসে বলে, চলো কাজে লেগে পড়া যাক, বাসর অধিক গুরুত্বপূর্ণ। স্যাঁচরা কোথাকার। তিনজনে মিলে তনিমা মফিজের বাসর সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। মায়ান আর প্রিয়তা সাদা বিছানার উপরে গোলাপের পাপড়ি দিয়ে সুন্দর করে লাভ শেপ আঁকে। আরে বাহ, আমরা তো খুব সুন্দর করে লাভটা আঁকলাম। পিহু মাঝখানে একটা কাঁটা দিয়ে বলে, আর আমি কাঁটা দিলাম। এবার ভালো লাগছে, ভালোবাসায় কাঁটা থাকাটা জরুরি। মায়ের মুখ পানসে করে প্রিয়তা সুন্দর করে কাঁটাটা আলগোছে তুলে নিল। আজকের দিনে কাঁটা নয়, শুধু ভালোবাসায় থাকুক না। মায়ান খুশি হয়ে যায়। পিহুর কানের কাছে ফিসফিস করে বলে, আমার প্রেমের পথের কাঁটা তোমার বোনই সরিয়ে দেবে। তাতে তুমি যতই কাঁটা বিছিয়ে রাখো না কেন। শাট আপ, তোর আবার কি হলো? ঘুম পাচ্ছে আমার, তুই থাক, আমি গেলাম। যা, ওর আবার কি হলো? কিছু না, চলো আমরা বাকি কাজগুলো করে ফেলি। ওপরে এই ফুলের মালাগুলো লাগাতে হবে, আপনি পারবেন? হ্যাঁ, দাও আমাকে। মায়ান রজনীগন্ধার মালাগুলো নিয়ে সিলিংয়ের সাথে বেঁধে ফেলে। গিট দিতে পারছি না, আমি আসছি। প্রিয়তা বেডের উপরে উঠে দাঁড়ালো। দুজনে মিলে মালাটা লাগাতে গেলে প্রিয়তার সাথে মাথার সাথে মায়ানের কপাল টিপ লাগলো। আউস, সরি। মায়ের প্রিয়তাকে ধরতেই দুজনে ব্যালেন্স হারিয়ে বিছানার উপর পড়ে যায়। ফুলের মালাগুলো এলোমেলো হয়ে ওদের উপরে এসে পড়ে। প্রিয়তা এই মুহূর্তে মায়ানের বুকের উপর রয়েছে। ভয়ের চোখ খিঁচে রেখেছে ও। মায়ান অপলক দেখেই চলেছে ওকে। হাত বাড়িয়ে মুখের উপর থেকে মালাগুলো সরাবে কি তখন মফিজ হেই হেই করে বলে ওঠে, স্যার, আপনার কোন পাকা ধানে আমি মই দিয়েছি বলবেন প্লিজ? এইভাবে আমার বাসরটা মাটি না করলে আপনার হচ্ছিল না। মফিজ তনিমা চলে আসায় প্রিয়তা লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায়। অপরাধ বোধে নিয়ে বলে, সরি ভাইয়া, মালাটা লাগাতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ছিঁড়ে পড়ে গেছে। কোনো ব্যাপার না ম্যাম, বাট স্যার প্লিজ ইউ মে লিভ নাও। আপনি থাকলে এখনই আমার বাসরকে নিজের বাসর বানিয়ে ফেলবেন। আজকের দিনটা অন্তত আমাকে খুশি থাকতে দিন প্লিজ, আমি আপনার পায়ে পড়ি স্যার। যা বেটা, জিয়েলে আপনি বাসর রাত। পাখি, চলো আমরা যাই, অন্যের উপকার করতে নেই। ওরা চলে যেতেই তনিমা মুখ লটকে জিজ্ঞেস করে, এটা কী হলো? ওনারা কি ভাববেন? যতই হোক আমাদের বিয়েতে ওনাদের যথেষ্ট অবদান ছিল। মফিজ পাঞ্জাবি খুলে হ্যাঙ্গারে রেখে তনিমার কাছে আসে। ওর কাঁধে হাত রেখে বলে, তার জন্য আমি চিরজীবন কৃতজ্ঞ থাকবো, কিন্তু আজকের কোনো কম্প্রোমাইজ নয়। বিয়েতে অবদান আছে বলে কি বাসরে অবদান রাখবে? এই সময়টা শুধুমাত্র আমাদের। আমি একটু সময় নষ্ট করতে চাইছি না। বিয়ে করে লাশ লজ্জা সব গেছে দেখছি। মফিজ তনিমার কপালে চুমু খেয়ে বলে, ছিলই বা কোন কালে? আমি তো অভিনয় করেছি। আমি যে নির্লজ্জ এটা জানার পর তুমি থোড়াই আমাকে বিয়ে করতে? কত বড় চালবাজ তুমি। মায়ান স্যারের শিষ্য বলে কথা, এখন স্যার এসব একটু কাছে এসো তো। তখন তো তোমাকে ভালো করে দেখতেই পারিনি। আমিও দেখি আমার সদ্য বিবাহিতা বধূকে বিয়ের সাজে কেমন লাগছে।
তনিমা বেশ লজ্জা পেল। মফিজের বুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মফিজ অমনি তনিমাকে জড়িয়ে ধরল, বুকের সাথে মিশিয়ে নিল ওকে। গভীর অথচ মোলায়েম গলায় বলে, আমাকে কখনো ছেড়ে যেও না, আমার জীবন প্রদীপ তুমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। তনিমাও চুপচাপ মফিজের বুকের সাথে লেপ্টে রইল। আবেগঘন গলায় বলে, মৃত্যু ব্যতীত কেউ আমাকে কখনো আলাদা করতে পারবে না, কখনো না। পিহু ঘুমানোর নাম করে রুমে এলেও ঘুম চোখে ধরা দেয়নি। কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে ঘরে ঢুকতেই মাথার কাছে বালিশের ওপর রাখা কাচের জারটা চোখে পড়ল। পিহু এগিয়ে গিয়ে জারটা হাতে তুলে নিতেই বিস্ময়ে মুখটা হাওয়া হয়ে গেল। জারের গায়ে ছোট্ট করে লেখা, বউয়ের আগে তোমাকে গিফট দিলাম, আশা করি এবার মন ভালো হয়ে যাবে, ইতি তোমার একমাত্র দুলাভাই। মায়ান পিহুকে জার ভর্তি জোনাকি উপহার দিয়েছে। কাপড়ে বাঁধা কাচের জারের ভেতরে জোনাকিগুলো মিটমিট করে আলো ছড়াচ্ছে। পিহুর ভীষণ আনন্দ লাগলো। জারটা হাতে নিয়ে বলে, নট ব্যাড মিস্টার ভিলেন। সকাল হতেই তনিমার পরিবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে ওরা। তনিমা না চাইতো আসার সময় অঝরে কেঁদে ফেলে। এতে অবশ্য ওর চাচির কিছু যায় আসে না, বরং আপদ বিদায় হচ্ছে ভেবেই খুশি লাগছে। কিন্তু ওর চাচা ভীষণ মন খারাপ করলো। তনিমাকে ধরে সান্ত্বনা দিল কিছুক্ষণ। তনিমার কান্না দেখে প্রিয়তার মন খারাপ হয়ে গেল। কাঁদে না পাখি, আমি বিদায়ের সময় তোমাকে কাঁদতেই দেব না, তুমি দেখে নিও। তোর আবার কি হলো, চুপ কর, তোর একটু ইমোশন নেই তাই না পিহু? ভুলে যাস না আমাদেরকেও একদিন বাবা মাকে ছেড়ে চলে আসতে হবে। সো হোয়াট, এখন কি সেই সময় এসেছে? তাহলে ভবিষ্যৎ ভেবে এখনই এত কান্নাকাটির কি আছে? আর এই মফিজ ভাড়া কত? 30। বউকে নিয়ে চল। এমনিতে রাতে কারেন্ট ছিল না, ঘুম হয়নি আমার, ফিরে গিয়ে আগে ঘুমাবো। মায়ান পিহুকে ভালো করে যে পর্যবেক্ষণ করে বলে, আজের মতোই কার্বন কপিও বলা চলে, তবে বেচারা আমার ভাই শালির থেকে ভালোই আছে। আচ্ছা, কোনোভাবে কি দুটোকে এক ঘরে বন্দি করে রাখা যায় না? বেশ ভালো তাহলে। ফেরার পথে অন্য রাস্তা দিয়ে আসায় রাস্তায় কাদা পড়ল। বেশ কিছুটা জায়গায় পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। পিহু আর চোখে তনিমার দিকে তাকায়। সরি, আমার জানা ছিল না এই রাস্তা এমন কাদা হয়ে আছে। এখন আমরা রাস্তা পার হবো কি করে? মেহুনা, কামান পাখি, হাতে ধরো আমার। মফিজ ততক্ষণে তনিমাকে কোলে নিয়ে রাস্তা পার হয়ে গেছে। প্রিয়তা পিহুর দিকে তাকাচ্ছে আর ইতস্তত করছে। পিহু তেজি গলায় বলে, মুখ দেখছিস কেন? আর কোনো ওয়ে নেই। মায়ান প্রিয়তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। পিহুকে দেখিয়ে চোখ টিপ মারলো। পিহু গরম চোখে তাকালো একবার, মনে মনে বলল, হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে। শালি চলে এসো। পিহু যেতে চাইছে না। মায়ান ওকে কোলে নিবে ভাবতেই রাগ লাগছে। এর চেয়ে ভালো কাদায় নেমে একা একাই যাবে। পিহুর পরিকল্পনা অনুযায়ী জেদ দেখে কাদায় নামতে চাইলে মায়ান বলে ওঠে, ভেবে নাও, যোগ থাকতে পারে কিন্তু। পিহু কিছুটা ভয় পেল। যোগ জিনিসটা মারাত্মক, দেখলে ঘৃণা লাগে। মায়ান ওর পরিস্থিতি বুঝে নিজে থেকে এগিয়ে এসে সাবধানে পিহুকে কোলে তুলে নেয়। পিহুর আগে মুখ ঘুরিয়ে রেখেছে। মায়ান তা দেখে হেসে বলে, আই প্রমিস শালি, একবার তোমার বোনের সাথে বিয়েটা হতে দাও, তারপর তোমাকে ঠিক এইভাবে বিয়ের গাড়িতে তুলে দিয়ে আসবো, তুমি দেখে নিও। সে ঘুরে বালি দেখাই যাবে। তবে যাই বলো, শ্বশুরের চাইতে পুষ্টিগুণ বেশি আছে। হোয়াট? না মানে দেখতে চিকন হলে ওজন আছে। কেন, আপুকে ভারী লাগেনি? না, কথায় আছে না, প্রেম করলে প্রেমিকার ওজনকেও তুলোর চেয়েও কম মনে হয়। আমার কথা তো নয়, যেন মুখ থেকে নির্গত হওয়া মধু। এই জন্য আমার প্রেম প্রীতি পছন্দ না। এত তেল পাওয়া কোথায়? নিজের সরকারে লাগাতে পারো না? নামবে না, এভাবেই থাকবে। ওরা অনেকক্ষণ হলো পৌঁছে গেছে। পিহু বিষয়টা খেয়াল করে তাড়াহুড়ো করে নেমে পড়ল। পিহু আর মায়ানের কেমিস্ট্রি দেখে প্রিয়তার ভীষণ ভালো লাগছে। পিহু প্রিয়তার জন্য ভাই অপেক্ষা কম কিছু নয়। ফাইনালি পিহুর জীবনে বড় ভাইয়ের জায়গায় নিতে মায়ান চলে এসেছে। হ্যাঁ, বড় ভাই তো, বড় বোনের স্বামী তো বড় ভাই হবে, ইস তাই না? ইস, প্রিয়তা কিসব ভাবছে। মায়ান আরও না 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 না। সাঁঝের বেলা প্রিয়তাকে পিহুর রুমে চা নিয়ে ঢুকতে দেখে পিহুর চোখ কপালে উঠে গেল। প্রিয়তা এই সময় পড়া রেখে ওর কাছে এসেছে, ভাবতেই পিহুর কষ্ট হয়। প্রিয়তা চায়ের কাপ পিহুর হাতে তুলে দিয়ে মিষ্টি গলা বলে, টেস্ট কর, আজকে ইউটিউব দেখে তৈরি করে করলাম। বোন, এক্সপেরিমেন্ট আমার উপরে না করলে তোর শোধ ছিল না। তনিমা নেই দেখে কি এখন এসব অত্যাচার আমাকে সহ্য করা লাগবে?
প্রিয়তা কিছুটা মন খারাপ করলে পিহু চায়ের কাপে চুমুক দিয়ে বলে, ভালো হয়েছে, এখন বলতো কি উদ্দেশ্যে আমার কাছে আসা? প্রিয়তা রিনরিনে বলে, স্টাডি ট্যুরে যাচ্ছে সবাই, ডিপার্টমেন্ট থেকে নোটিশ দিয়েছে, যেতেই হবে। ও তাহলে এই ব্যাপার। প্রিয়তা মাঝে মাঝে মনে হয় পিহু ওর বড় ভাই আর প্রিয়তা কচি খুকি। সব কিছুতেই পিহুর পারমিশন নেওয়াটা ওর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। অবশ্য না নিয়েই বা কি উপায় আছে, পিহুর অমতে যেই কাজ করেছে বারবার ফেসেছে। সামনের সপ্তাহে আম্মু বাড়ি যেতে বলেছে, তাই এখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নেয়। প্রিয়তা হই হই করে বলে, কিন্তু ট্যুর তো কালকে, দুদিন থেকে চলে আসবো। হোয়াট, কাল ট্যুর আর আজকে তুই আমাকে বলিস? টাকা কি দিয়েছিস না কি আমার অপেক্ষা আছিস? প্রিয়তা ছোট্ট করে বলে, মাহফুজ ভাইয়া দিয়ে দিয়েছে আমাকে না জানিয়ে। তনিমা বলেছে ওর বিয়ের ট্রিট হিসেবে এই ট্যুরটা আমাকে গিফট করেছে। আর তুই তো জানিস আমার সিলেট ঘুরতে যাওয়ার কত শখ। সাদা পাথর, জাফলং, বিছানাকান্দি, ঝর্ণা, চা বাগান সব দেখতে চাই। উপজাতিদের জীবনাচার সামনাসামনি দেখার খুব শখ আমার। বাহ, তাহলে তো হয়ে গেল, দাঁড়িয়ে কেন, যা প্যাকিং কর। এখন তো তোর নতুন অভিভাবক হয়েছে ওই মফিজ। যা। এভাবে কেন বলছিস? আমি জানতাম নাকি এতগুলো টাকা চলে যাবে? তোর অন্যের টাকার কষ্টের থেকে আমার বোনকে চোখরাল করার কষ্ট বেশি। প্রিয়তা ধীরে ধীরে গিয়ে পিহুর গলা জড়িয়ে ধরে, ছোট বাচ্চার মতো আবদার করে বলে, তুই আমার মাত্র 1 মিনিটের ছোট, অথচ মনে হয় তুই আমার বড় ভাই। স্যার বলছি, ঢং করতে আসবি না, যা যেখানে ইচ্ছে, আমার কি। প্রিয়তা পিহুর 2 গালে চুমুখে নাসরবান্দার মোড়ে বলল, যাই না বোনো, যাই প্লিজ। কি শুরু করলি বলতো? আমি এসব নিয়ে আব্বুকে কিছু বলতে পারবো না। বলতে হবে না, তুই আসিস তো। আমি তো তোর সঙ্গে যাচ্ছি না, ডিপার্টমেন্টের ট্যুরে নিশ্চয়ই আমাকে নেবে না। তুই একা একা যাবি কি করে? তনিমা যাবে বলেছে তো যাবে। আচ্ছা, আমি ওর সাথে কথা বলবো নি। প্রিয়তা খুশি হয়ে জিজ্ঞেস করে, তার মানে আমার যাওয়া হচ্ছে? উপায় রেখেছিস, যা ভাগ। থ্যাংক ইউ বোনো, আই লাভ ইউ। প্রিয়তা বাইরে এসে লাফিয়ে উঠে উল্লাস করে। মায়ান এই ট্যুরে যাবে জন্য প্রিয়তার এত তাড়া, ও কিছুতেই এই ট্যুর মিস করতে চাইছে না। ট্যুর শেষ হলে মায়ান ভার্সিটি থেকে চলে যাবে, তখন হয়তো সেভাবে আর প্রিয়তার সাথে দেখা হবে না। প্রিয়তা কেন এসব করছে ও জানে না। পিহু মায়ানকে পছন্দ করে না বিধায় মায়ান যে ট্যুরে যাচ্ছে এটা বলেনি। বললে হয়তো পিহু ওকে যেতে দিত না। প্রিয়তা কোনো রিস্ক নেবে না। স্যার কি হয়েছে? বউ বউ করা বাদ দিয়ে সার করছিস কেন? বিয়ে করিয়েছি, এখন আনন্দ কর গিয়ে, বউ নিয়ে ঘুরে বেড়া। ছাগলের 3 নাম্বার ছানার মতো ম্যামা করিস না তো। স্টাডি ট্যুরের জন্য ব্যাকপ্যাক করতে করতে নিরলস গলায় জবাব দেয় মায়ান। মফিজ তেজে উঠে বলে, বিয়ে করিয়ে তো গলার কাটা বুক অবধি নিয়ে গেছেন আপনি। তনিমার ট্যুর ক্যান্সেল করে শুধু প্রিয়তা ম্যামের টিকিট কনফার্ম করেছেন কেন? আরে ব্যাস, তোর উপকার করলাম, কোথায় ধন্যবাদ দিবি তা না, উল্টো কথা শোনাচ্ছিস। তোর ভালো লাগতো তোর বউ তোকে রেখে একা একা ট্যুরে চলে যাক। মফিজ একটু ইতস্তত করে বলে, সেটা বড় কথা নয়, বিষয়টা এমন, আমি বুঝে গেছি আপনি কেন এটা করেছেন। পিহু ম্যাডাম জানলে কিন্তু বিষয়টা মোটেও ভালো হবে না, উনি আপনাকে পছন্দ করেন না। মায়ান মফিজের মুখোমুখি হয়ে বলে, শালি আমাকে পছন্দ করলো কি করলো না, আই ডোন্ট কেয়ার। বিয়ে তো করবো শালির বোনকে, আমার পাখির আমাকে পছন্দ হলেই হবে। তার মানে আপনি ট্যুরে যাচ্ছেন প্রিয়তা ম্যামের সাথে লাইন মারতে, তাই তো? ভাবি ডাকার প্র্যাকটিস করে নে মফিজ। যাচ্ছি, একা ফিরবো দোকা, আল্লাহ চাইলে তো সে 3ও হয়ে যেতে পারি। আপনাকে আমার বিশ্বাস নেই স্যার। আপনার মনের মধ্যে কি চলছে বলুন তো? প্রপোজ? হ্যাঁ, আমি পাখিকে এই ট্যুরে প্রপোজ করতে চলেছি। দেখ মফিজ, আমাদের লাইনে এইসব লুতুপুতু প্রেম করার সময় নেই, আর না তো বয়স আসছে। আমি তো শর্ট মাংনি পট বিয়ে করব। একটু বেশি তাড়াহুড়ো করছেন নাকি? শোন, আগে ধৈর্যের ফল মিষ্টি হতো, আর এখন ধৈর্য ধরলে ফল অন্য কেউ খেয়ে যায়। তনিমার বিষয়টা দেখ, আমি যদি ঠিক টাইমে তোকে না নিয়ে যেতাম তাহলে আজ তুই তনিমার চাচাকে বলতি, চাচা তনিমা কোথায়, বাড়ি ঘরে তো সাজানো কেন? অতপর গান গাইতে প্রেমের গুষ্টি মেরে মফিজকে ছ্যাঁকা দিয়ে তনিমা যায় চলে যায়। এই আমার জন্য আজ তুই বাপ্পাড়াস না হয়ে বিয়েত্তা হতে পেরেছিস। আপনার সাথে কথা বলে বৃথা, আপনার যা ইচ্ছে করুন। মায়ান মফিজের চলে যাওয়ার পানে একবার তাকে পুনরায় নিজের কাজে মনোযোগ দেয়। ওর প্রফেশন একদম ভালো না। এই প্রফেশন ওর থেকে ওর একটা সুন্দর পরিবারকে দূরে রেখেছে। বহুকাল তো হলো একা থাকা। মায়ান এবার স্বার্থপর হবে, নিজের জন্য ভাববে।
প্রিয়তা যেই মেয়ে যাকে দেখে মায়ানের ভেতরে একটা সুন্দর সাজানো গোছানো সংসার পাওয়ার আকাঙ্ক্ষা জন্মেছে, কতকাল আর ভাসমান কচুরিপানা হয়ে দিকবিদিক শূন্য হয়ে ভেসে বেড়াবে, অনাথের ট্যাগ কতদিন বয়ে বেড়াবে। এবার ওর একটা পরিবার চাই, যেটা একান্তই ওর হবে। প্রিয়তা হবে মায়ানের নতুন পরিবার। মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে ও। মায়ানের মতো উগ্র চঞ্চল আর রাগী ছেলেকে সামলানোর জন্য প্রিয়তার মতো এক পিস ঠান্ডা স্বভাবের শান্ত আর ভদ্রমেই প্রয়োজন, যে মায়ানের যত্ন নেবে, ওকে ভালোবাসবে। সকাল 8টায় বাস ছাড়বে। পিহু প্রিয়তাকে বাস পর্যন্ত এগিয়ে দিতে চেয়েছিল। প্রিয়তা মানা করেছে, আর বাস অবধি গেলে পরে দেখা যাবে পিহুর ক্লাস মিস হয়ে যাচ্ছে। আজকে ওদের ক্লাস টেস্ট আছে, গুরুত্বপূর্ণ পরীক্ষা বিধায় পিহু আর জোর করেনি। এমনিতে মন মেজাজ ভালো না, বাড়িতে যাওয়ার কথা মনে হলেই মেজাজ বিগড়ে যাচ্ছে ওর। আচ্ছা বোনও, সাবধানে থাকিস, তুই নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, আমি ফোন করব, রিসিভ করতে যেন দেরি না হয়। আর শোন, একা একা কোথাও যাবি না, সব সময় তনিমার সঙ্গে থাকবি। ঠিক আছে, আসছি। প্রিয়তা বাসে এসে উপস্থিত হতেই জানতে পারে তনিমা আসবে না। তনিমা আসবে না শুনে প্রিয়তার মনে ভয় ধরে যায়। ও একা একা পুরো ট্যুরে কি করবে? ইন্ট্রোভার্ট হয়, ক্লাসমেটদের সাথে ওর আহামরি সম্পর্ক নেই যে তার সাথে বসবে বা কথা বলবে। ঘোড়া তো দূরের কথা। হেই পাখি, কি ভাবছ? আচমকা মায়ানের কণ্ঠস্বর পেয়ে প্রিয়তা চমকে ওঠে। মায়ান সন্দিহান চোখে ওর দিকে তাকে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? চোখ মুখ এমন লাগছে কেন? কোনো সমস্যা হচ্ছে আমাকে বলো। না মানে তনিমাও আসবে না? আমাকে আগে বলনি তো। ও এই ব্যাপার। আসলে নতুন বিয়ে হয়েছে তো মফিজ তনিমাকে নিয়ে হানিমুনের প্ল্যান করছিল। হুট করে ট্যুর আর ওদের হানিমুন ট্যুর একসাথে পড়ে যাওয়া বেচারি তনিমাকে ট্যুর ক্যান্সেল করতে হয়েছে। ও হয়তো তোমাকে জানানোর সময় পায়নি। ও আচ্ছা, তুমি কি ভয় পাচ্ছ? প্রিয়তা মাথা নেড়ে আস্তে করে বলে, একটু। বনুকে ছাড়া কখনো এত দূর জার্নি করিনি তো তাই। আর এখন তো তনিমাও নেই, কি করব বুঝতে পারছি না। ওরা নেই তাতে কি, আমি আছি না, তুমি আমার সাথে চলো। আমার এর আগে বহুবার সিলেট ভ্রমণের অভিজ্ঞতা আছে, আমি তোমাকে প্রত্যেকটা রাস্তাঘাট চিনিয়ে দেব। আপাতত আমাকে তোমার ট্যুর গাইড মনে করতে পারো। মায়ান প্রিয়তার সাথে সহজভাবে কথা বলায় প্রিয়তার ভয়টা কমে এসেছে। ও হেসে মাথা নেড়ে সায় জানায়। মায়ান খুশি হলো ভীষণ। আস্তে আস্তে ও প্রিয়তার মনে জায়গা করে নিতে পারছে ভেবেই খুশি খুশি লাগছে। চলো আমার সাথে। মায়ান প্রিয়তাকে জানালার পাশে বসতে দিয়ে ওর ঠিক পাশেই বসে। প্রিয়তার অদ্ভুত লাগছিল, আশেপাশে কেউ ওদের একসাথে এভাবে দেখছে না তো। প্রিয়তা সতর্ক চোখে আশেপাশে উকি দেয়। মায়ান হেসে উঠে বলে, কেউ দেখছে না? আসলে এসব ট্যুরকে যত স্টাডি ট্যুর বলা হোক না কেন, গভীরভাবে দেখলে এটাকে রোমান্টিক ট্যুর বলা যায়। স্যারদের দেখো, বউদের সাথে বসে গল্প করছে, আর স্টুডেন্ট যে যার গপ নিয়ে গল্প করতে ব্যস্ত। প্রিয়তা খেয়াল করলো, সত্যিই তো যে যার মতো বসে গল্প করছে। কিছু কিছু মেয়ে হেসে লুটুপুটি খেয়ে পাশে থাকা ছেলের গায়ে ঢলে পড়ছে। প্রিয়তার ডিপার্টমেন্টের সবাই যে কাপল, এটা আজ বুঝতে পারল। প্রিয়তা আর কিছু বুঝলো না, চুপচাপ জানালা দিয়ে বাইরের দিকে দৃষ্টি দিল। বাস নির্দিষ্ট সময়ই ছাড়ে। মায়ান টুকটাক করে সব রাস্তার নাম ওকে বলছিল। প্রিয়তা এর আগে কখনো সিলেট যায়নি, তাই ওর কাছে মায়ানের করা গল্প, রাস্তার নাম, জায়গা সব কিছুই শুনতে ভীষণ ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল মায়ান ওকে সুন্দর করে সবটা বুঝিয়ে দিচ্ছে। প্রিয়তার মনে হচ্ছে ও গুগল ম্যাপ ছাড়াই একা একাই সিলেটে যেতে পারবে। বাস মেঘনা নদী পার হতে লাগলে প্রিয়তা জানালার ফাঁক দিয়ে যত দূর চোখ যায় ততক্ষণ পর্যন্ত নদীটা দেখল। দূরের ট্রলার, নৌকা আর মাছ ধরা ছোট নৌকাগুলো দেখার মতো ছিল। হঠাৎ প্রিয়তার মনে হলো এই পৃথিবীর কিছুই সে দেখেনি। প্রকৃতি কতটা সুন্দর আর মনোমুগ্ধকর তা তাকে কাছ থেকে না দেখলে কখনই উপলব্ধি করা যায় না। বাস ভৈরবের কাছে এসে বিরতি দেয়। প্রিয়তা নাস্তা করার জন্য নামলো না। পিহু ওকে শুকনো খাবার দিয়েছিল, বাস থেকে যেন না নামতে হয় তাই। মায়ান ওকে কয়েকবার বলল নিচে নামতে, প্রিয়তা না বলায় আর জোর করেনি। সবাই যে যার মতো বাস থেকে নেমে পড়েছে। ফাঁকা বাসে শুধু প্রিয়তা একাকী বসে আছে। একটু পর মায়ান এলো, হাতে চিপসের প্যাকেট। প্রিয়তার দিকে এগিয়ে বলে, টেক ইট, আমার লাগবে না, আপনি খান, তোমার জন্য কিনেছি। তনিমা বলছিল তোমার স্ন্যাক্স চিপস এগুলো অনেক পছন্দ। প্রিয়তা তরাক চোখে তাকায়, মেয়েটা ওর বিষয়ে আর কি বলেছে মায়ানকে।
সিলেট ঢোকার আগেই সিলেটের সৌন্দর্য প্রকাশ পেতে শুরু করে। আশেপাশে চা বাগানগুলো দেখলেই বোঝা যায়। প্রিয়তা সে সময় এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। মায়ানুর মাথার পেছনে হাত দিয়ে রেখেছে। মায়ানের হাতের উপরে প্রিয়তা মাথা দিয়ে আরামসে ঘুমাচ্ছে। মায়ান ঘুমন্ত প্রিয়তার কাছাকাছি গিয়ে ফিসফিস করে বলে, ভালোবাসি তোমাকে, আমার ঘুম চুরি করা ঘুমকুমারী। তখনই প্রিয়তা নড়ে ওঠে। মায়ান অপ্রস্তুত সরে আসে। বাসটাকে এখনই থামাতে হলো, এই তো আর ইঞ্চিখানেক দূরত্ব। এরপর মায়ানের ঠোঁট প্রিয়তার গাল ছুঁয়ে যেত। সব শালা মায়ানের প্রেমে বাগড়া দিতে চলে আসে। এখন বাস আলাপ জুটেছে মায়ানের ইচ্ছে করে সব কয়টাকে জেলে ভরে দিতে। মামলা দেবে মায়ানের প্রেম নিয়ে বিঘ্ন ঘটনার দোষে সব কয়টাকে আজীবন কারাবাস দেওয়া হলো। পৌঁছে গেছি। আমি কি কিছু মিস করে গেলাম? বহুত কিছু। সিলেটে ঢোকার আগে সৌন্দর্য মিস করেছো তুমি। প্রিয়তা মুখ লটকালো। গত রাতে এক্সাইটেড হয়ে ঘুমাতে পারিনি। কি করবে, কোথায় কোথায় ঘুরবে, ছবি তোলার পোজ পর্যন্ত মুখস্থ করে রেখেছে বলা চলে। আর শেষে কিনা রাস্তার সৌন্দর্য মিস হয়ে গেল। ডোন্ট ওয়ারি, হ্যাঁ, যাওয়ার সময় দেখে নিও। স্যার, রিসোর্ট বুক করা হয়ে গেছে, আপনারা সবাই স্টুডেন্টের নিয়ে আসুন। চলো তাহলে যাওয়া যাক। বাস থেকে নামতেই পিহুর কল এলো। প্রিয়তার বুক কেঁপে ওঠে। নিশ্চয় জানতে পেরেছে তনিমা আসেনি। এবার প্রিয়তার কি হবে? ফোন বাজছে, পিক করো। হ্যাঁ। হেই, তুমি আবার ভয় পাচ্ছ কেন? কই না তো। পানি খাবে? ওয়েট, আমি নিয়ে আসছি। মান চলে গেলে প্রিয়তা কল রিসিভ করলো। পিহু স্বাভাবিক গলায় বলে, পৌঁছে গেছিস? হ্যাঁ। ঘুমিয়েছিলি? শরীর কেমন? আবার বমি করিসনি তো? প্রিয়তার মনে পড়ল ওর গা গোলা ছিল। তখনই মায়ান প্যাকেট থেকে তেঁতুলের চাটনি বের করে দেয়, যেটা খাওয়ার পর গা গোলানো বন্ধ হয়। আরও ঘুমিয়ে পড়ে, নয়তো নিশ্চিত বমি করতো না। তনিমার সাথে থাকবি, একা একা কোথাও যাবি না কিন্তু। প্রিয়তা অবাক হলো, তনিমা তো আসেনি। তাহলে কি পিহু এখনো জানে না তনিমা ট্যুরে নেই? আচ্ছা, রেস্ট কর, আমি পরে কল দেবো। আচ্ছা। তোমার পানি। প্রিয়তা পানির বোতলটা হাতে নিল। মায়ান ওকে চিন্তিত দেখে প্রশ্ন করে, কি হয়েছে? এনিথিং রং? কে কল করেছিল? পিহু। ও বোধ হয় এখনো জানে না তনিমা আমার সাথে আসেনি। জানলে? জানবে না, তুমি নিশ্চিন্তে থাকো। প্রিয়তার চমকে ওর দিকে তাকায়। জানবে না মানে? মায়ান প্রিয়তার হাত থেকে পানির বোতল নিয়ে সিপি খুলে দিয়ে ওর হাতে দিয়ে বলে, আমি তনিমাকে বলেছি যেন শালিকে বলে ও ট্যুরে এসেছে। তাই তোমাকে শালিকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। শালির তো পরীক্ষা, এত ভাববেন না নিশ্চয়ই। আমার বোন আমাকে নিয়ে ভাববে না এটা আমি বিশ্বাস করি না। বরং আমি দূরে থাকায় কতটা চিন্তা করছে সেটা আমি জানি। কিন্তু আপনি কেন পিহুকে শালি বলেন আমি বুঝতে পারিনি। ওই দিন পিহুকে ভেবে আমাকে শালি বলেছিলেন, তাই না? মায়ান একটু ইতস্তত করে বলে, হ্যাঁ, ওই রকমই ধরে নাও। আসলে তোমার বোনের সাথে আমার প্রথম সাক্ষাৎ খুব একটা ভালো ছিল না, তাই রাগ থেকে ওকে এই ডাকটা দিয়েছিলাম। তখন কি ভেবেছিলাম যে কি কিছু না। এটা বলো, শালি ডাকে তোমার কি সমস্যা? বাহ, যা রেগে গিয়েছিলে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তেমন কিছু না, আসলে এই ডাকটা আমার পছন্দ না। মনে হয় কেউ মুখের ওপর আদর করে গালি দিচ্ছে। মায়ান হো হো করে হেসে উঠল। প্রিয়তা বিরক্ত হয়ে বলে, হাসছেন কেন? ভাগ্যিস তোমাকে শালি বলার জন্য আমার মতো কেউ নেই, বেঁচে গেছে। দেরি হয়ে যাচ্ছে না? আমার ফ্রেশ হওয়া জরুরি। ও সরি, চলো। মেয়েদের জন্য 2টো রুম বুক করা হয়েছে। স্যার ম্যামদের জন্য 2টো, ছেলেদের জন্য বড় একটা হল রুম আর মায়ানের জন্য সিঙ্গেল রুমের ব্যবস্থা করা হয়েছে। প্রিন্সিপালের প্রিয় ভাজন হয় মায়ান বেশ ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে। যেহেতু সব গুছিয়ে উঠতে গিয়ে বিকাল পেরিয়ে গেছে আর সবাই ক্লান্ত থাকায় আজকে আর কোথাও বেড়াতে যাওয়া হবে না। রাতের বেলা পাহাড়ি এলাকায় না যাওয়াই ভালো। তাছাড়া পাশে উপজাতিদের গ্রাম, এভাবে না বলে ওখানে ঢোকা উচিত হবে না। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া শেষে আড্ডায় বসলো। খোলা আকাশের নিচে লাকড়ি দিয়ে চিকেন গ্রিল করা হচ্ছে। আগুনের ধার ঘিরে গোলাকৃতিতে সবাই বসে বসে চাঁদনি রাত আর আগুনের উত্তাপের মজা নিচ্ছে। প্রিয়তা নিজেকে অসহায় লাগছে। সবাই যে যার মতো গল্প ভাগ করে করছে। এদিকেও মুখের মতো একাকী বসে আছে। হঠাৎ মায়ান হুড়মুড়িয়ে এসে ওর পাশে বসলো। আপনি? এমনি তোমাকে কোম্পানি দিতে এলাম। আপনি টিচার হয়ে সবসময় আমার সাথে থাকলে সবাই কি ভাববে? আমি তোমার ডিপার্টমেন্টের টিচার নই, শালির ডিপার্টমেন্টের টিচার। তাও ছিলাম, এখন নেই। এক ডিপার্টমেন্টের টিচারকে আরেক ডিপার্টমেন্টের স্টুডেন্টরা জানবে? আমি এতটাও ফেমাস নই। আমি এখানে এসেছি প্রিন্সিপালের অনারে অ্যাজ এ গেস্ট হিসেবে। সো কে কী ভাববে এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বুঝলে পাখি?
বলেই প্রিয়তার নাকের ডগায় আঙুল ছুঁয়ে দিল। প্রিয়তা মুচকি হেসে বলে, জিজ্ঞেস করে, আমার নাম প্রিয়তা, পাখিওয়ালার লজিকটা কোথায় বলতে পারেন? মায়ান পা ছাড়িয়ে বসে বলে, এমনি ভালো লাগে তাই বলি। তোমার কি পছন্দ না? না না, আমি তা বলিনি। লাগলেও কিছু বলার নেই, আমি সারা জীবন তোমাকে এই নামেই ডাকবো। কি বললেন? সারা জীবন মানে? কেন, আমাদের তো এখন একটা সম্পর্ক আছে, মফিজ তনিমা সূত্রে। তুমি কি আমার সাথে যোগাযোগ রাখবে না? আপনি যদি যোগাযোগ রাখেন তাহলে আমাদের মধ্যে যোগাযোগ থাকবে, নয়তো থাকবে না। কোনো কিছুই তো আমার হাতে নেই, তাই না? কে বলেছে নেই? সব কিছু তোমার হাতে রয়েছে। তুমি চাইলে আমাদের সম্পর্কটাকে আরও খাবার তৈরি, সবাই চলে এসো। এরপর যে যার রুমে চলে যাবে। আমরা সকালে সাদা পাথর, ঝর্ণা আর খাসিয়াদের গ্রামগুলো ঘুরতে যাব। মায়ানের বলা কথা অসম্পূর্ণ রয়ে গেল। প্রিয়তা অধীর আগ্রহে জানতে চায়, আপনি কি বলতে চাইছিলেন বলুন, কথা সম্পূর্ণ করুন। মায়ান কি যেন ভেবে কথা এগোলো না, হেসে বলে, রাত হয়েছে, খাবার খেয়ে নেওয়া উচিত, চলো। প্রিয়তা ম্লান মুখে উঠে গেল। মায়ান ঠিক কি বলতে চেয়েছিল এটা তার জানা হলো না। সকাল হতেই সবাই নাস্তা করে সাদা পাথর দেখার জন্য বেরিয়ে পড়ল। প্রিয়তা এই প্রথম ডিপার্টমেন্টে ট্যুরে এসেছে। স্কুল কলেজ লাইফে বহুবার পিকনিকে যাওয়া হয়েছে, দিনগুলো ছিল উপভোগ করার মতো। পুরোটা সময় বাসে, স্কুলের বন্ধুবান্ধবীদের নাচ গান আর হাস্য কৌতুক বেশ মজার লাগতো। এরপর পিকনিক স্পটে পৌঁছাতেই টিকিট নিয়ে ঢুকে পড়তো কোনো পার্কে। স্যারেরা কত সুন্দর করে সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে সব জায়গা আর বিখ্যাত জায়গা চিত্রপট চিনিয়ে দিত, অথচ এখন মনে হচ্ছে তার উল্টো, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। কারো কোনো মাথা ব্যথা নেই, স্যারদেরও কোনো চিন্তা নেই যেন ওনারা নতুন বউ নিয়ে হানিমুনে এসেছে, নয়তো ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। তবুও তো ভাগ্য ভালো মায়ানের সঙ্গে ছিল, নয়তো এত বড় জায়গায় প্রিয়তা একাকী কি করত। চলো ওই দিকটায় যাই। মায়ান প্রিয়তাকে নিয়ে সাদা পাথরের কাছে চলে গেল। পাথরের একাংশ পানিতে ডুবে আছে, কি স্বচ্ছ পানি, দেখলেই টুপ করে নেমে গোসল করতে ইচ্ছে হবে। প্রিয়তা আশেপাশে তাকে দেখলো, ছেলেরা অলরেডি গোসলে নেমে পড়েছে। আরও অনেক পর্যটক রয়েছে, ছেলেমেয়ে উভয়ে, যারা গোসল করছে। প্রিয়তারও ইচ্ছে করলো গোসল করতে, কিন্তু এত লোকের ভিড়ে সে কিছুতেই মনকে প্রশ্রয় দিতে পারবে না। পানির ধারে যাবে, ওইখানটায় ছবি তুলে দেই, ভয় লাগছে যদি পড়ে যাই। আমি হাত ধরছি, চলো। প্রিয়তা ভীষণ ইচ্ছে করছিল পানিতে নামবে, পানিতে পা ডুবিয়ে হাত দিয়ে পানি তুলে চারিদিকে ছিটিয়ে দেবে। মায়ানোর হাত ধরে বেশ অনেকটাই দূরে নিয়ে এসেছে, ওকে হাঁটু পানি একটু কমে দাঁড় করিয়ে দিল। ঠান্ডা পানির স্পর্শে প্রিয়তার গা শিরশির করে ওঠে, আবার ভীষণ আনন্দ লাগছে। পিহুটা আজ থাকলে নিশ্চয় অনেক মজা করতো। দুই বোন এই বড় পাথরটার উপরে বসে অনেকগুলো ছবি তুলত। দুপুর পর্যন্ত সবাই ঘোরাঘুরি করলো, চা বাগান দেখে লাঞ্চের জন্য রিসোর্টে ফিরে আসে। প্রিয়তা মনে করে বাড়ির জন্য চা কিনলো। সিলেটের চা অরিজিনাল মিক্স মশলা চাটা প্রিয়তার বেশ ভালো লেগেছে, ওইটা পিহুর জন্য নিল। একদিন পিহুকে মশলা চা করে খাবে। এছাড়াও টুকিটাকি কেনাকাটা করলো। তনিমার জন্য একটা পাহাড়ি পোশাক নিল, মেয়েটার বিয়েতে কিছুই দেওয়া হয়নি। বিকেলে ওরা উপজাতিদের টিলাগুলো দেখতে বের হয়। মায়ান প্রিয়তার হাত ধরে হাঁটছে। প্রিয়তা নরম চোখে একবার নিজের হাতের দিকে তাকালো। গতকাল থেকে এখন পর্যন্ত প্রিয়তা মায়ানের সাথে বেশ অনেকটাই ফ্রি হয়ে গেছে। মায়ানকে এখন ওর কাছে খুব ভালো বন্ধু বলে মনে হচ্ছে, যে সারাক্ষণ ওকে আগলে রাখছে। ওরা হেঁটে গ্রামের দিকে যাচ্ছিল, হঠাৎই মায়ানের মনে হলো কেউ ওদের ফলো করছে। মায়ানের অভিজ্ঞ চোখ ও বাস পাখি নিয়ে এদিক ওদিক তাকে বোঝার চেষ্টা করলো কেউ ওদের ফলো করছে, কিন্তু ধরতে পারলো না। আপনি বারবার থামছেন কেন, কিছু কি হয়েছে? কিছু না, চলো। মান যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই সন্দেহ প্রবল হচ্ছে। আকস্মিক মায়ান প্রিয়তার হাত টেনে ধরে ওর এক কদমে কাছে নিয়ে আসে। ঘটনা আকস্মিকতায় প্রিয়তা হতভম্ব হয়ে যায়। তখনই খেয়াল করলো ওর ঠিক পাশ দিয়ে একটা খাড়ালো ছুরি ঝড়ের গতিতে ছুটে এসে সামনের গাছটা গেঁথে গেল। মায়ান ভর্ত গলায় বলে, চলো আমার সাথে ফাস্ট। মায়ান প্রিয়তার হাত শক্ত করে চেপে ধরে সামনের দিকে দৌড় লাগালো। প্রিয়তা ভীষণ ভয় পেয়েছে, এই অচেনা জায়গায় কেউ ওদের মারতে চাইবে। ওরা দলচ্যুত হয়ে পড়েছে। প্রিয়তা হাঁপিয়ে যাওয়ায় মায়ান ওকে নিয়ে আড়ালে লুকিয়ে পড়ল। ওদের পেছনে আরও কিছু পায়ের শব্দ শোনা যাচ্ছে। মায়ান আড়াল থেকে উকি দিয়ে দেখে 10-15 জন মুখোশধারী লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে ওদেরকেই খুঁজছে। ওরা কারা? আমাদের পিছু নিয়েছে কেন? মায়ান কিছু বলতে যাবে, তার আগেই ফোনটা ভাইব্রেট করে বেজে উঠল। মায়ান দেখে মফিজ কল করেছে। শালা, তোকে এখনই কল করতে হলো? স্যার, অযথা গালি দিবেন না। ভাবতে এমন করেছেন যেন আপনারা জঙ্গলে মঙ্গল করায় বিঘ্ন ঘটিয়েছি। তুই তো বউ নিয়ে দিব্যি মজা আছিস। তা আমাকে এই অসময় মনে করার কারণ একটা খবর দেওয়ার ছিল। কী খবর?
আপনার পেয়ারালাল তো আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছে। এতদিনে সে জানতে পেরেছে আপনি সিলেটে আছেন, তাই আপনার খাতির যত্ন করতে লোক পাঠিয়েছে। তা তো দেখতেই পাচ্ছি। সে যাই হোক, তুই যে আমার চিন্তায় এই গোধূলি বেলায় বউয়ের সাথে সমুদ্র দেখার পরিবর্তে কল করেছিস, ভাবতে আমার ভীষণ খুশি লাগছে। আগে তো বলিসনি তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস। শুধু শুধু আমি তোর উপরে রাগ করলাম, মাফ করে দিস। সে না হয় মাফ করলাম, কিন্তু আপনাকে কে বলেছে আমি আপনার চিন্তায় কল করেছি? আমি তো প্রিয়তা ম্যামের জন্য কল করেছি। হোয়াট? আপনি জানেন না খারাপ মানুষ তাড়াতাড়ি মরে না, তাই বলছি প্রিয়তা ম্যামের খেয়াল রাখবেন। উনি একটু বেশি ভালো তো, আপনার সাথে থাকলে নির্ঘাত বিপদে পড়বে, তাই দয়া করে ওনাকে বগল দাবা করে নিয়ে ঘুরবেন, কেমন? মায়ান প্রিয়তার ভীতু মুখটার দিকে তাকায়। সত্যি সত্যি ওর জন্য মেয়েটা বিপদে পড়ে গেছে। ও মফিজকে একটা ধমক দিয়ে ফোন রেখে দিল। বেয়াদব মফিজা ফোন রেখে প্রিয়তার গালে হাত রাখলো। ভয় করছে। প্রিয়তা কাঁদো কাঁদো মুখ করে বলে হ্যাঁ। মায়ান সঙ্গে সঙ্গে মায়ান ওর বুকের সাথে চেপে ধরলো, মাথায় হাত বুলিয়ে ফিস ফিস করে বলে ভয় পেও না, আমি বেঁচে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।